আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা ভালোবাসা গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। মারিয়া, রেশমি, আলিফ, শিমুল চারজন প্রবেশ করে চৌধুরী বাড়িতে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে পড়ে রশ্মি, চোখ জুড়ে বিস্ময়ের ছাপ, গালের দুপাশে আঙুল ঠেকিয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। পিছন থেকে শিমুল গাঁটটা মারে, বাপের জীবনে দেখিসনি? শিমুলের এমন কথায় তেতে উঠে রেশমি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রাশের রুম খুঁজে চলেছে রেশমি, আর বজ্জাত শিমুলের জন্য খুঁজতে পারেনি। চুপচাপ বাসার দিকে পা বাড়ায়। মেন দরজা পেরিয়ে ড্রয়িং রুমে পা রাখতে জুড়ে সুরে উষ্টা খেয়ে পড়ে যেতে দূরে জুড়ে চিৎকার দিয়ে উঠে, মা গো আমার কোমর! ড্রয়িং রুমে বসেছিল রাতুল আর ইয়ামিন। এরকম চিৎকারে তড়িৎ গতিতে তাকায়। মারিয়া, শিমুল, আলিফ বাহির থেকে জুড়ে আসে চিৎকারে। আস্তে করে তুলে ইয়ামিন আর রাতুল দৃঢ় পেয়ে এগিয়ে আসে। ইয়ামিন মারিয়ার দিকে তাকিয়ে মুচকে হেসে বলি ছাড়ে, কেমন আছো? মারিয়া কিছু বলার আগেই রাতুলের মুখ খুলে, ভালো না থাকলে এখন ভালো থাকবে, তাই না ডায়রিয়া? মেয়েটার কপালটা যে কি পরিমাণে খারাপ। ইয়ামিন কটমট চোখে তাকায়। মারিয়া কিছু বলে সামনের দিকে যেতে নিবে, তার আগে রেশমি থামিয়ে দেয়। রেশমির কাছে রাতুলের কথাবার্তা খুবই ভালো লাগে, তাই একটু উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করে, কপাল খারাপ কেন? কি করেছে ইয়ামিন ভাইয়া? রেশমির এমন প্রশ্নে মারিয়া কটমট চোখে তাকায়। রেশমি সেদিকে কোনো পাত্তা না দিয়ে রাতুলকে বলতে বলে। রাতুল ইয়ামিন আর মারিয়ার দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, কি বলবো, আমার কথা কেউ বিশ্বাস করে না, বুঝলে রশি? ভাইয়া আমি রশি না রেশমি। শোনো, তোমাদের বাবা মা নামের থেকে আমার নাম বেশি সুন্দর। লন্ডনে বাচ্চা হলে মানুষের আমার কাছে নাম রাখতে চলে আসে। আমার একটা নামের দাম কত শুনলে তুমি তো অজ্ঞান হয়ে যাবে। রেশমি আর রাতুল কথা বলতে বলতে সোফায় বসে। পিছন থেকে মারিয়া, ইয়ামিন, শিমুল, আলিফ দৃঢ় পায়ে সোফায় বসে। রাতুলের কথা রেশমি বিশ্বাস করেছে। উৎফুল্ল হয়ে বলে ওঠে, কি বলেন ভাসলেই? জানি বিশ্বাস করবে না, তাই আর বলতে চাইনি। আরে না না, বিশ্বাস করছি, আমার ভাইয়ের ছেলে হবে, আপনি একটা নাম ঠিক করে দিন। রাতুল বলে, ঠিক আছে, নাম ঠিক করে দেব, কিন্তু একটা শর্ত আছে। রাতুলের কথায় সবাই নড়ে চড়ে বসে। ইয়ামিন হয়তো বুঝতে পেরেছে কি বলবে, তাই সে কিছু বলতে মুখ খুলতেই নিলেই রাতুলের আর চোখে তাকানো দেখে সে আর কিছু বলেনি। রেশমি হাসি হাসি মুখে সব শর্ত মেনে নেয়। রাতুল সেটা সুযোগ পেয়ে 32 পাটি বের করে বলে ওঠে, আই লাভ ইউ রশি, বিশ্বাস করো আরো ফাজলামি করলেও তোমাকে আমি সত্যি সত্যি ভালোবাসি। রাজি হয়ে যাও, বিনা টাকায় নাম ঠিক করে দিব তোমার বংশের সবার। রাতুলের এমন কথায় রেশমি বোকা বনে যায়, কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। মুখ আপনা আপনি চুপ হয়ে যায়। মারিয়া মিটমিট করে হাসছে। আলিফ কয়েকবার বলদ বলদ করে আওড়ায়। শিমুল মুখ চেপে রেখেছে। ইয়ামিন বিরক্ত হয়ে মুখ থেকে চ উচ্চারণ করতে নিলেই দীপ্তি বেগম নাস্তা নিয়ে আসে। ইয়ামিন আর কিছু বলতে পারেনি। দীপ্তি বেগম নাস্তা দিয়ে চলে গেলেই মারিয়া উঠে দাঁড়ায়। উদ্দেশ্য আনায় রুম। আলিফ আর শিমুলও উঠে দাঁড়ায়। তার আগে আগমন ঘটে ফিকির। শার্টের হাতা ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। রেশমি সেদিকে একবার তাকে সোজা হয়ে দাঁড়ায়, একদম ভালোভাবে ভদ্র মেয়ের মতো। চার শয়তানের লাইন ধরে দাঁড়িয়ে আছে। ভিকি সামনে আসতে মাথা নামিয়ে সালাম দেয়। ভিকি মাথা নাড়িয়ে সালাম নিয়ে গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে, তোমরা এখানে? মারিয়া কিছু বলতে যাবে, তার আগেই রাতুল দাঁত বড় বড় করে বলে ওঠে, আমার আম্মা অসুস্থ তো, তাই আমার বউ আর শালারা দেখতে আসছে। ভিকি সেই দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, এই যে দুইজন দেখতে পাচ্ছ, ডায়রি আর রশি, এরা আমার বউ, আর বাকি দুইটা আমার শালা। ইয়ামিনের শুকনা কাশি উঠে পড়ে রাতুলের কথা শুনে। ভিকিকে হাতের ইশারা করে চলে যেতে ভিকি যাওয়ার সংকেত পেয়ে আর দাঁড়ায় না। মারিয়া কটমট চোখে ইয়ামিনের দিকে তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতে শিমুল আর আরিফ ডাক পড়ে। রাতুল দুইজনকে ধরে ড্রয়িং রুমের সোফায় বসায়। উপরে যাওয়া নিষেধ, আর আম্মার কাছে যাওয়া তো একদমই নিষেধ। আমার আব্বা নিজে এই অঞ্চলে করিয়াছেন যে তার পিতা ছাড়া আর কোনো পুরুষ মানুষই ওই রুমে প্রবেশ করিতে পারিবে না। আলিফ এই দুটাকে হারে হারে চিনে, তাই তাদের সাথে কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়ে শিমুলকেও ইশারা করে। অন্ধকার রুমে একা একা শুয়ে আছে আনায়া। বাহির থেকে আসা সূর্যের আলো জানালা পর্দা ভেদ করে ছড়িয়ে পড়েছে রুমে। শরীরের যন্ত্রণা তীব্র থেকে তীব্র হচ্ছে, পা ফুলে উঠেছে। সকালে আবরার ওষুধ লাগিয়ে দেওয়ায় ব্যথাটা কমেছিল, এখন আবার ব্যথাটা বেড়েছে। আনায়া এক পাশে শুয়ে আছে, শরীর কাঁপছে মৃদু, হয়তো শরীরের ব্যথায় নয়তো পায়ের ব্যথায় জ্বর এসেছে। মারিয়ার রেশমি দরজা খুলতে ব্যর্থ। পাসওয়ার্ড আবরার ব্যতীত কেউ জানে না। কয়েকবার ইয়ামিন রাতুলকে বলেও লাভ হয়নি, তারা ভুলভাল পাসওয়ার্ড দেওয়াতে আরো সমস্যা তৈরি হচ্ছে। তারা চারজন ব্যর্থ হয়ে বাহিরে চলে আসে। চারজনের মুখটা কালো করে বেরিয়ে আসে। মারিয়ার ভেতরটা ছটফট করছে। কাল রাতে আসতে চেয়েছিল, আবরার আসার কথা শুনে আর আসেনি। কোনো শান্তি পাচ্ছে না। সন্ধ্যায় আবার যাবে বলে ঠিক করেছে। বিকাল 5টা, আমজাদ চৌধুরী আবরারের অফিসে ফিরেছে। রাতুল চেয়ারে বসে টেবিলে পা রেখে মোবাইল গেমস খেলছে। ইয়ামিন কিছু ফাইল দেখছে। আবরার অফিসে নেই। আমজাদ চৌধুরী অবস্থা আগের মতো নেই। রাতুল ফোনে দেখে দৃষ্টি রেখে আমজাদ চৌধুরীর দিকে তাকায়। দুইজনের দৃষ্টি এক হতে ফিক করে হেসে ওঠে। কি হয়েছে দাদা, দাদু পালিয়েছে? আমজাদ চৌধুরী তেতে উঠে এমন কথায় বিতাড়িত জ্ঞান ভুলে রাতুলের কলার চেপে ধরে। রাতুল সারাতে সারাতে বলে ওঠে, একটু ভালো করে খোঁজেন, পেয়ে যাবেন। আমার দাদু আবার লুকোচুরি খেলায় হেব্বি কাঁচা, চোখ কান খোলা রেখে খোঁজেন। একদম কথা বলবে না বেয়াদব, তোমার বন্ধুর কথা শুনে আর সারা শহর খুঁজেছি, কোথাও নেই। তোমরা কি এখন আমাকে পাগল করবা নাকি? ইয়ামিন দৃঢ় কণ্ঠে বলি ছাড়ে, আবরার যা চায় তাই দিয়ে দেন, তাহলে দেখবেন সেখানে থাকুক না কেন নিয়ে আসবে। আবরার চৌধুরী শক্তপোক্ত চোয়াল নরম হয়ে এলো। মৃদু সুরে বলে উঠল, আবরার কোথায়? বাসায়। চৌধুরী বাড়িতে আমিনা বেগম এসেছে 2 দিন হলো, এখন পর্যন্ত মেয়ের সাথে দেখা করতে পারেনি। নিজের ভুলের জন্য অনুতপ্ত, অনুশোচনা কাতর হয়ে উঠে আমিনা বেগম।
মেয়ের সাথে এত বড় অন্যায় করার পরও তার সামনে কিভাবে দাঁড়াবে এই ভয়ে প্রকোপিত তার অন্তর। অনুশোচনার দহনে পড়ছে। আয়শা জানলে হয়তো এতদিনে মা মেয়ের সম্পর্ক জুড়ে দিয়ে দিত। আমেনা বেগম মেয়ে দুটোকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে, এই শীতের মধ্যে ঘামছে, ভয়ে লজ্জায় এক একটা সিঁড়ি উপরে উঠছে। আর মনে হচ্ছে যদি এখন কিয়ামত হয়ে যেত তাহলে হয়তো মেয়ের মুখোমুখি বলতে হতো না। কল্পনা আর বাস্তব কি এক হয়? এক পা দু পা করে রুমের সামনে দাঁড়ায়। দরজায় কড়া নাড়ে, ভেতর থেকে কোনো আওয়াজ আসেনি। পরপর কয়েক ব্যাগ করে নেড়েও কোনো আওয়াজ আসেনি। মনের অস্থিরতা কয়েক গুণ বেড়ে গিয়েছে। পরবর্তীতে কড়া নাড়তে যাবে তার আগে আবরার এসে পাশে দাঁড়ায়। আবরারের গম্ভীর মুখের দিকে একবার তাকে জোরপূর্বক হেসে চলে আসতে নিলে আবরারের গম্ভীর কণ্ঠে ভেসে আসে, দেখা করতে এসেছেন, দেখে যান। আমেনা বেগম মুখে হাসি বজায় রেখে বলি, ছাড়ে পরে আসবো, দরজায় পাসওয়ার্ড না দিয়ে বাহির থেকে লাগিয়ে যাবা। আজকে ছেলে মেয়েগুলো দরজা থেকে ফিরে গিয়েছে। আবরার কিছু না বলে রুমের দিকে পা বাড়ায়। সকালে বের হয়েছে, এখন বিকাল ঘুরিয়ে সন্ধ্যা নামছে। বাহিরে কুয়াশা পড়ছে। হালকা মৃদু বাতাস রুমে প্রবেশ করে শীতল করে তুলছে রুমটাকে। আবরার বিছানায় শুয়ে থাকা আনায়ের দিকে এক নজর দেখে জানালার পর্দাগুলো টেনে দিয়ে বিছানার কোণে বসে। আনায় মৃদু কাঁপছে, কপাল হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করে, হালকা জ্বর। ড্রয়ার থেকে একটা ওষুধ নিয়ে পায়ের কাটা দাগগুলোতে লাগিয়ে দেয়। পায়ের হাত পড়তে আনায় মৃদু নড়ে ওঠে। আবরার কাটা জায়গায় ফু দিতে দিতে ওষুধ লাগিয়ে টেনে তোলে। আনায়া শরীরের ভর ছেড়ে আবরারের বুকের উপর হেলে শুয়ে আছে। চোখ দুইটা বন্ধ। আবরার বিছানায় শুয়ে ওয়াশরুম থেকে এক টুকরো কাপড় ভিজিয়ে আনে, সারা গা মুছে দেয়। শরীরে ঠান্ডা কিছু অনুভব করতেই ধরফরিয়ে ওঠে। আবরার নিজের কাজে ব্যস্ত। আনায়া কয়েকবার না করলেও শুনেনি। গা মোছানো শেষ হলে নিচ থেকে খাবার নিয়ে আসে। সারাদিনের অনাহার আনায়া খাবার দেখে নিজেকে সামলাতে পারেনি। আবরার মুখের সামনে ধরতেই বিনা বাক্য মুখে তুলে নেয়। খাবার শেষে একটা ব্যথার ওষুধ খাইয়ে দেয়। খাবার শেষে আনায়া শুয়ে পড়তে নিলে আবরার খোপ করে দুই বাহু ধরে ফেলে। নাক ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলি, ছাড়ে, আরো দেখাবা তেজ, সাওয়া ভেঙে দিব পরবর্তীতে এরকম কথা শুনলে। আমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, মনে থাকবে? আনায়া লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ায়, মানে হ্যাঁ। আবরার মৃদু হেসে বলে ওঠে, এতক্ষণ তো অনেক সেবা যত্ন করলাম, এর বিনিময়ে আমি কিছু পাবো না? আনায়া হয়তো বুঝতে পেরেছে, তাই জুড়ে ঠুটে ঠুট হাত দিয়ে দূরে সরে যেতে নিলেই আবরার কোমর জুড়িয়ে সামনে নিয়ে আসে। সরি বউ, তোর স্বামী খুব নিষ্ঠুর। কথাখানা শেষ করে আনায়া ওধর দুইটা নিজের দহলে নিয়ে নেয়। আনায়া হাত পা চটাচটি করছে। আবরার বিরক্ত হয়ে ছেড়ে দেয়। সারা পেয়ে ছেড়ে বাসে আনায়া। বড় বড় কয়েকবার শ্বাস ফেলে স্পষ্ট স্বরে বলে ওঠে, শরীরের অবস্থা ভালো না, প্লিজ ছেড়ে দেন, আজকে আধমরা হয়ে যাব। ব্যথার ওষুধ খাইয়েছি, কিছু হবে না। ছল ছল চোখে তাকিয়ে আছে আনায়া। আবরার মুচকি হেসে ছোট করে একটা চুমু খাই ঠুটে। আনায়া চোখের পানি ছেড়ে দেয়। আবরার সযত্নে পানিটুকু মুছে বলি, ছাড়ে, পাখি তুমি কান্না করলে কাছে পাওয়া আকাঙ্ক্ষা বেড়ে যায়। আবরারের কথায় আনায়া আবরারের বুকে ঢলে পড়ে, দুই হাত দিয়ে আষ্টে বিষ্টে জোরে ধরে। প্রয়সীর এমন কাণ্ডে আবরার মুচকি হেসে জুড়ে জুড়িয়ে ধরে। দুইজনের বক্ষ লেপটে আছে। আবরারের হাতে বাঁধন শক্ত হয়েছে, যদিও পারত হয়তো বুকের ভেতর পড়ে রাখত। কান্না মিশ্রিত স্পষ্ট কণ্ঠে বলি, ছাড়ে, কাছে থাকতে কাছে আসতে চান, দূরে গেলেই ভুলে যান। একটা খোঁজ নেওয়া প্রয়োজন মনে করেন না? এগুলো কি আমার প্রতি ভালোবাসা না করুণা? আনায়া মাথা মুখের সামনে নিয়ে আসে, দুটি হাত দুটো গাল ধরে চোখের পানি মুছে ঠোঁট আলতো চুমু খায়, গলা খকিয়ে নরম করায় বলে ওঠে, আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমার এই ছোট্ট পাখিটাকে সারাক্ষণ নজর রাখি। আনায়া আবরার হাতে খামচে ধরে হেসকে উঠছে, স্পষ্ট স্বরে বলে ওঠে, আমার ভালোবাসা কবে বুঝবেন আপনি? আবরার বলে, যেদিন ছোট একটা প্রিন্সেস গিফট দিব ওই দিন। আবরারের কথায় আনায়ার লজ্জায় মাথা নিচু করে ফেলে। কান্নার কারণে নাক মুখ লাল হয়ে ফুলে উঠেছে। গাল দুইটা টমেটো হয়ে গিয়েছে ফুলে। আবরার মুখ বাঁকিয়ে নাকর কামড় দিতে নিবে, তার আগে বাহির থেকে আমজাদ চৌধুরী গলার আওয়াজ ভেসে আসে, আবরার আমার রুমে আসো তো একটু, আবরার আমার রুমে আসো তো একটু। আবরারের ইচ্ছাটা অপূর্ণ রেখেই উঠে দাঁড়ায়। মনে মনে কয়েকবার গালি দেওয়া শেষ বাবাকে। আনায় বুঝতে পেরেছে, ভুক উসকে তাকায়। আবরার মাথা নত করে কপালে চুমু খেয়ে বের হয়ে আসে। খাটের কোণে মাথা নিচু করে বসে আছে আমজাদ চৌধুরী। চঙ্গলঙ্গ এলোমেলো হয়ে সামনে পড়ে আছে। সাতের হাতাটা হাতে থেকে বাহির হয়ে আসে। সামনে বোতাম কয়েকটা খোলা, সব মিলিয়ে এক অগোছালো ছন্দছাড়া আমজাদ চৌধুরী বসে আছে খাটের কোনায়। দৃঢ় পায়ে আবরার রুমে প্রবেশ করে বাবার পাশে গিয়ে বসে। আমজাদ চৌধুরী একবার তাকিয়ে আবরারের হাতটা মুঠো নিয়ে করুণ কণ্ঠে বলি, ছাড়ে, বাবা আবরার, তুমি আমাদের একমাত্র সন্তান, আমাদের ভালো খারাপ সকল কিছু দেখার দায়িত্ব তোমার। আমি বাবা হয়ে তোমার কাছে মিনতি করছি, তোমার মাকে যেখানে পাও আমার কাছে নিয়ে এনে দাও। আবরার বলে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, কিন্তু একটা শর্ত আছে। তোমার সব শর্তে আমি রাজি। নাটকের জন্য আমার বাপ সেরা রে। আগের বার তো ইংরেজি বই শুয়ে কসম কেটেছে, তারপরও মনে রাখেনি ইংরেজি বইয়ের অভিশাপ পড়েছে। কথাটা বলেই আবরার উঠে নিলে আমজাদ চৌধুরী উত্তেজিত হয়ে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? বসো, আসছি, 2 মিনিট ওয়েট। বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে আসে আবরার। মিনিট পাঁচেক পর আমজাদ চৌধুরীর সামনে আবার দাঁড়ায়, হাতে একটা পিঙ্ক কালারের খাম। আমজাদ চৌধুরী ভুক উসকে তাকিয়ে আছে। আবরার বাবার তাকানো দেখে বলে ওঠে, এইভাবে তাকানোর কিছু নেই। আগের বার ইংরেজি বই শুয়ে কসম কেটেছ মাননি, তাই এখন রিস্ক নিতে চাই না। এটা স্টেম, এখানে সুন্দর করে বাংলায় বড় বড় করে অক্ষরে লেখা আছে, তোমার কলিজার টুকরা হীরার খনিকে আমার হাতে তুলে দিচ্ছ। তোমার মেয়ে আনায়াকে আমার কাছে বিয়ে দিয়ে দিবা।
আমজাদ চৌধুরী কথাখানা শুনে মুখ ফিরিয়ে নেয়। আবরার সেদিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, ঠিক আছে, লাগবে না, চলে যাচ্ছি। তোমার যদি বউ না লাগে আমারও লাগবে না। বিয়ে না করেই যদি দাদু ডাক শুনতে চাও তাহলে আমার আপত্তি কিসের? আমজাদ চৌধুরী কয়েকবার নির্লজ্জ বলে গালি দিতে ভুলেনি। এই মুহূর্তে আয়শাকে দরকার, এই ছেলেকে পরে দেখে নিবে। তাই মুখ দিয়ে অন্য কোনো কথা বের করেনি, হাত বাড়ি কাগজখানা হাতে নিয়ে সাইন করে দেয়। সাইন করার শেষে আবরার চলে যেতে নিলেই আমজাদ চৌধুরী মুখ খুলে, তোমার মাকে কবে খুঁজে আনবে? কাল সকালে বের হব, আজ রাতটা একা থাকো, বেশি সমস্যা হলে আমি কিংবা আনাকে ডাক দিবে। আবরার যেতে যেতে কথাগুলো বলে। আমজাদ চৌধুরী খাটের ভর দিয়ে বসে আছে, শরীর এখন অনেকটা পাতলা লাগছে। আবরার যেহেতু বলেছে যাবে, তার মানে সে খুঁজে আনবেই। তাই খুশি খুশি মনে ওষুধ খেয়ে শুয়ে পড়ে। সময় বহমান তার নিজ গতিতে নিজ নিয়মে চলে। দেখতে দেখতে চলে গেল 2টি দিন। আয়শা বেগম পরের দিন সকালে চলে এসেছে। আবরার নিয়ে এসেছে আয়শা বেগমকে। আয়শা বেগম আসার পরই আমজাদ চৌধুরী বিয়ের জন্য রাজি হয়েছেন। সামনের শুক্রবারে আবরার আর আনায়ার বিয়ে। আনায়া বিয়ে আয়োজন করা হবে কিশোরগঞ্জের নিজ পিত্ত বাড়িতে। আনায়ার নিজের ইচ্ছা এখানে সব আয়োজন করতে বলে। আবরার তাকে তার বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে তুলবে। বিয়ে ঠিক হওয়ার পর আমেনা বেগম গ্রামে চলে যায় সব আয়োজন করতে। আনায়া বিয়ের আগের দিন যাবে আবরারের হুকুম। আবরার বিয়ের আয়োজন করা হবে ঢাকায়। দীর্ঘ 4 ঘন্টার পর দূরত্ব দুজনের মধ্যে। চৌধুরী বাড়ির সকলের মন খুব উৎফুল্ল। মন মরা শুধু ভিকি, ছল ছল নয়নের সব দেখে যাচ্ছে, কিছু বলার শক্তি নেই। ইচ্ছে কোনোটাই হচ্ছে না। আবরারের রাগের পরিমাণ সে এতদিন বুঝে গিয়েছে, তাই আর বাড়িতে ঝামেলা করতে চায়নি। মনে পাথর বেঁধে নীরব চোখে সব দেখে যাচ্ছে। আমজাদ চৌধুরী কয়েকবার ভিকির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছেন। ছেলের রাগ জেদের কাছে সে হার মানিছে। ভিকি মুখের কোণে জোরপূর্বক হাসি টেনে রেখেছে, বিষাদী হাসি। অন্তরপুরে ছাড়খাড় হচ্ছে আর মুখের কোণে হাসি। আহা নিষ্ঠুর নিয়তি! চৌধুরী বাড়ির লাল রঙের ছোট লাইট জ্বলছে, সেই দিকে দৃষ্টি স্থির রেখে কাঁপা কাঁপা নিম্নস্বরে আওড়ায়, নিয়তি এত নিষ্ঠুর না হলেও পারত। সব নিষ্ঠুরতা শুধু আমার বেলায়। নিয়তি এই নির্মমতার খেলায় ভেঙে চুরমার হয়ে গিয়েছি আমি। ভেতরটা ঝলসে যাচ্ছে আমার। কি এমন ক্ষতি হতো তাকে আমার করে দিলে? ভিকি অন্যমনস্ক হয়ে বিড়বিড় করছে। পিছন থেকে একটা হাত কাঁধে পড়তে চমকে ওঠে। আবরার গম্ভীর মুখ নিয়ে তাকিয়ে আছে, হয়তো কিছু বলবে। ভিকি ঠোঁট জোড়া ফাঁক করে মুখ দিয়ে শ্বাস ফেলে বলে ওঠে, কিছু বলবে? রাতে ভেবেছিলাম নীল শার্টটা দেখে। আবরার আর দাঁড়ায় না, সোজা উপরে চলে যায়। ভিকি সেই দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। আবরারের মতো শক্তপোক্ত মানুষ তার প্রতি কখনো দয়া মায়া হবে না। এইটা জানার পরও বেহায় মনটা বুঝতে চায় না। সামনের শুক্রবারে বিয়ে, আর মাত্র 3 দিন বাকি। ঢাকা থেকে সকল কাজ শেষ করে কিশোরগঞ্জে রওনা দিবে আনায়া। সন্ধ্যার দিকে শপিংয়ে বের হয়েছে। বিয়ের সব কেনাকাটার জন্য আবরার, আনায়া, আমজাদ চৌধুরী, আয়শা বেগম, দীপ্তি বেগম বসুন্ধরা সিটি শপিং মলে পৌঁছেছে তারা। সবার আগে শাড়ি দোকানে প্রবেশ করে আয়শা বেগম আর দীপ্তি নিজের জন্য শাড়ি পছন্দ করে ফেলেছে। আনায়া চুপচাপ দাঁড়িয়ে আর চোখে আবরারকে দেখছে। মূলত সে আবরারের গতিবিধি বোঝার চেষ্টা করছে। আমজাদ চৌধুরী গভীর মনোযোগ দিয়ে একটার পর একটা শাড়ি দেখছে। লাল রঙের একটা শাড়ি তার চোখে ধরেছে। আমজাদ চৌধুরী শাড়িখানা হাতে নিতেই আবরার গম্ভীর কণ্ঠে বলে, নিম্ন সুরে বলে ওঠে, আমার পছন্দ হয়নি, তুমি তোমার বইয়েরটা দেখো, আমি আমার বইয়েরটা দেখি। আবরারের এহেন কথায় আমজাদ কিরমিরিয়ে তাকায়, আশপাশ ভালো করে দেখছে কেউ শুনছে কিনা। না, কেউ শুনেনি। লম্বা করে শ্বাস ফেলে ওপর দিকে চলে যায়। আনায়া চুপচাপ দাঁড়িয়ে আছে, আবরারকে দেখছে। আবরারের দৃষ্টি দোকানের শাড়িগুলোতে স্থির। খয়েরি রঙের সোনালী স্টোক বসানো শাড়ি পছন্দ করে আবরার। তার সাথে হলুদের জন্য হলুদ শাড়ি আর মেহেদির জন্য সবুজ শাড়ি পছন্দ করে। আনায়া মুসকি মুসকি হাসছে আর মনে মনে তার পছন্দের তারিফ করছে। সব কেনাকাটা শেষ, রাত 1টায় বাসায় প্রবেশ করে আবরার। ইয়ামিন আর রাতুলকে বাড়ি সাজানোর সকল দায়িত্ব দিয়ে গিয়েছে আবরার। সারা বাড়িতে তারা ইয়ামিন আর রাতুল ব্যতীত কেউ নেই, সবাই সবার কাজে বাইরে। ইয়ামিন আর সাদে মারিয়ার সাথে কথা বলছে, ভেতর থেকে গেট লাগিয়ে রেখেছে রাতুলের জন্য। রেশমি ছাদের কোণে বসে আছে। রাতুল কয়েকবার দরজায় ধাক্কা দিলেও ইয়ামিন খুলে না। তাই এর আগে গস করতে করতে 4 হাত পা সরিয়ে ড্রয়িং রুমে বসে। ডেকোরেশনের লোকজন কাজ করছে। রাতুল হাতে 1 গ্লাস পানি নিয়ে পায়ের উপর পা তুলে মাথায় পা পাশে হাত ঠেকিয়ে বসে বসে দেখছে। এক চুমুতে পানি খাচ্ছে আর দেখছে। যেখানেই ফুল লাগাতে যায় সেখানেই বাধা দেয়, না এখানে না ওইখানে, ওই জায়গাটায় লাগান। লাইট লাগাতে গেলে সেখানেও একই অবস্থা। দূর মিয়ে এই জায়গায় ভালো লাগবে। একটু পর আবার সেগুলো খুলতে বলে, খুলে অন্য জায়গায় লাগাতে। এরকম করতে করতে রাত 12টা বেজে যায়, কোনো কাজই হচ্ছে না। 12টা 10 ডেকোরেশনের লোকজন বিরক্ত হয়ে মুখ খুলে, আপনি ভালো পারবেন, আপনি সাজান সব, আমরা গেলাম। সকল জিনিসপত্র গুছিয়ে চলে যায়। রাতুল একটা একটা করে ফুল ছিঁড়ে সারা ড্রয়িং রুমে এলোমেলো করে ফেলেছে। মেঝেতে সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। 12:30টার দিকে ইয়ামিন, মারিয়া, রেশমি নামে ছাদ থেকে বাসায় এই অবস্থা দেখে ইয়ামিন তাকিয়ে আছে। রাতুলের দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন করে, ডেকোরেশনের লোক কই, এরকম অবস্থা কেন? রাতুল বলে, চলে গেছে, তুই একটু থাক, আমি রুম থেকে আসছি। রাতুল যেতে যেতে বলে ওঠে। ইয়ামিন হতভঙ্গ হয়ে চারিদিকে তাকিয়ে আছে। রাত 1টা, আবরার প্রবেশ করে বাড়িতে, তার সাথে সবাই। আয়শা বেগমের চোখ ছানা বড়া, সবকিছু মেঝেতে। ইয়ামিন ফুলগুলো ঝুড়িতে তুলছে। আবরার কটমট করে তাকিয়ে আছে, পারছে না চিবিয়ে খেতে। তার মাঝে রাতুল উপর থেকে দৌড়ে আসে, হস্ততস্ত হাতে ফুলগুলো ছুরিতে তুলছে আর বকবক করছে, আমি এইমাত্র গেলাম আর তুই সব এলোমেলো করে দিলি। ইয়ামিন যেন আকাশ থেকে পড়েছে এমন কথায় আবরার দাঁত পিষে গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে, ছাগলের বাচ্চা, মাথায় বুদ্ধি বলতে কিছু নেই, আছে শুধু বাদরামি। আবরারের কথায় ইয়ামিন মুখটা কাঁপা কাঁপা করে ফেলে।
নতুন প্রেমটা জমিয়েছে, এর মধ্যে গার্লফ্রেন্ডের সামনে এমন বলতে হলো? ইয়ামিন মৃদু সুরে বলল, সব রাতুলের কাজ, আমি কিছু করিনি। এই বাদর যখন এসব করে তুই ছাগল কোথায় ছিলি? আবরারের এমন কথায় মারিয়া ভয় পেয়ে যায়। আবরারকে সে জমের মতো ভয় পা। ইয়ামিন মারিয়ার দিকে তাকিয়ে আর কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আনায়া কিছু বলতে চেয়েও পারেনি, তার আগে আবরার কথা ভেসে আসে। সব একদম সুন্দর করে পরিষ্কার করবি, একটা ফুল ও পাপড়ি যেন পড়ে না থাকে আমার বাসায়, তোর ইন্নালিল্লাহ হয়ে যাবে তাহলে। সারা রাত লাগে, সারা রাতই করবি। এই কথা বলে আবরার উপরের দিকে পা বাড়ায়। আয়শা বেগম, আমজাদ চৌধুরী সকলে নিজের স্থান প্রস্থান করে। আনায়া, মারিয়া আর রেশমি নিচে চলে যায়। আবরারের এমন কথায় বিশ্বজয়ী হাসি দেয় রাতুল। এরকম হবে জানলে কখনোই মারিয়ার সাথে এতক্ষণ কথা বলতো না, সব কাজ নিজের হাতে করত। রাতুল হাই তুলতে তুলতে চলে যায়। পরের দিন সকালে, বিয়ের বাকি দুদিন। আনায়া সবুজ রঙের শাড়ি পরে দুটি হাত ভরে মেহেদি পড়ছে। হাতের মাঝখানে আবরারের নাম লিখতে চাইলে আবরারের দরজার পাশ থেকে গম্ভীর কণ্ঠ না করে চলে যায়। আবরারের না করাতে আনায়া মনটা খারাপ হয়ে যায়, মনমরা হয়ে চুপ করে বসে আছে। তার পাশেই মারিয়া, রেশমি, আয়শা, দীপ্তি, ওয়াজিহা আর আবরারের কিছু কাজিন বসে রয়েছে। সবাই হাতে মেহেদি পড়তে ব্যস্ত। আনায়া মেহেদি দেওয়ার শেষে আবরারের দরজার সামনে দাঁড়ায়। গলা খাখানে দিয়ে আনায়াকে রুমে যেতে বললেই আয়শা বেগম তেতে ওঠে, বিয়ের আগ পর্যন্ত তুই দূরে থাকবি, কেউ কারো মুখ দেখবি না। আবরার মুখে চৌ উচ্চারণ করে বলে ওঠে, একজনকে দুইবার বিয়ে করতেছি, আর তুমি এভাবে বলছো কেন? ওর সাথে আমার কিছু কথা আছে, বিশ্বাস না হলে তুমি আসো। আয়শা বেগম কিছু বলেনি। আনায়া গুটি গুটি পায়ে আবরারের পিছু পিছু আসে। আনায়া প্রবেশ করতেই আবরার দরজা লাগিয়ে আনায়াকে নিয়ে খাটের কোণে বসায়, হাতে মেহেদি কোণ। আনায়ার হাতের পিঠে নিচের নামটা লিখে দেয়। আনায়া মুচকে হেসে ওঠে। আবরারে আনায়ার সিগ্ন মুখের দিকে তাকিয়ে তাকে কিছুক্ষণ অদর মাখা নরম সুরে বলে ওঠে, আমার নামটা শুধু তোমার হাতে নয়, তোমার জীবনের সাথে লেখা হয়ে গিয়েছে। জন্ম জন্মান্তর লেখা থাকবে তুমি আমার, তুমি আমার। এটা মোছার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। আমি না থাকলে মানুষ আমার দ্বারা তোমাকে চিনবে। আবরার মাথাটা নিচু করে ফেলে শুকনো ঢুক গিলে ধরা গলায় বলে। ধরা গলায় কিছু বলতে চেয়েও বলতে পারেনি। আনায়া মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আবরার আর কিছু বলিনি, বাইর হয়ে চলে আসে। চলে গেল আরো একটি দিন। আনায়া কিশোরগঞ্জ চলে এসেছে। আবরার দিতে গিয়েছে। রাতে আবার হলুদ নিয়ে আসবে বলে জানিয়েছে। আনায়ার সাথে রেশমি আর মারিয়া এসেছে। জাঁকজমকপূর্ণ আয়োজন করেছে আমেনা বেগম। 2 বিঘে জমিতে তাদের গ্রামের বাড়ি, আশেপাশে চাষ করে খায়। মেয়ের বিয়ের উপলক্ষে সবকিছু সাজিয়েছে। আনায়া বিয়ের খবর পেয়ে তার ফুপুরা, ফুফাতো ভাই বোনেরা সবাই এসেছে। সকলের সাথে কুশল বিনিময় করে সাজতে বসেছে। ঢাকা থেকে আবরার পার্লারে মানুষ পাঠিয়েছে। বিয়ে নিয়ে তার ছোট থেকে স্বপ্ন। খায়রি রঙের কাতার শাড়ি পরে বউ সাজাতে তার স্বপ্ন ছিল। মেয়েদের বিয়ে নিয়ে আনন্দ উল্লাস যেন বেশি থাকে। আনায়া হাসি হাসি মুখ করে সাজতে বসে যায়। এক এক করে সকলকে সাজানোর পর নিজে বসেছে সাজতে। আবরারের কঠোর নিষেধাজ্ঞা জারি আছে, বেশি মেকআপ করা যাবে না। আনায়া সেই কথা মাথায় রেখে সেজেছে। সন্ধ্যা 7টা, 9টা কালো রঙের গাড়ি প্রবেশ করে ব্যাপারী বাড়িতে। প্রথম গাড়ি থেকে বেরিয়ে আসে আবরার। কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি, রাজপুত্রের মতো লাগছে আবরারকে। আনায়ার ফুফাতো বোনেরা এক দফা ক্রাশ খেয়ে বসে আছে। তার পিছনের গাড়ি থেকে বের হয়ে আসে ইয়ামিন, রাতুল। 3 বন্ধু কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি নিজেদের সাজিয়ে তুলেছে। 3 জন একসাথে পা মিলিয়ে বাড়ির ভেতরে হেঁটে চলছে। বাড়ি উঠানে হলুদের জন্য স্টেজ বাঁধা হয়েছে। আবরার আশেপাশে ভালো করে তাকিয়ে রুমের দিকে পা বাড়ায় আনায়ার খুঁজে। আমেনা বেগম মতিগতি বুঝতে পেরে ইশারা করে পাশের রুমে। দৃঢ় পায়ে হেঁটে সামনে এগোয় আবরার। তার পাশাপাশি রাতুল আর ইয়ামিনও আছে। সামনের রুম থেকে খিলখিলিয়ে হাসির আওয়াজ ভেসে আসছে। আবরার গলা খাকি দেয় বাহির থেকে। ভিতরের আওয়াজ কমে শুনশান নীরব। আবরার, ইয়ামিন, রাতুল 3 জন একসাথে প্রবেশ করে রুমে। আবরারের উপস্থিতি টের পেয়ে উল্টো দিকে ফিরে যায় আনায়া। আবরারকে সকলে ইশারা করতে বাহিরে চলে আসে। আবরার দরজা খিল লাগিয়ে দৃঢ় পায়ে এগিয়ে যায়। 1 পা 2 পা করে এগোচ্ছে আর আনায়ার বুকে ধুকবুক বেড়ে চলেছে। আবরার আনায়ার একদম পিছে তাকায়, দিয়ে কণ্ঠে বলি ছাড়ে, পাখি। আবরারের ডাকে আনায়া শুকনো ঢুক গিলে এই বুঝি হার্টবিট লাফিয়ে বেড়ে আসবে। আবরার আনায়ার মতিগতি বুঝতে পেরে হাত রাখে কাঁধে, দৃঢ় ঘূর্ণের মাধ্যমে সামনে ফেরায়। আনায়ার মুখশ্রীতে সৃষ্টি আটকে যায়। কি সিগ্ধ লাগছে তার পাখিকে। ডাগর ডাগর কালো চোখ জোড়ার দিকে দৃষ্টি স্থির রেখে আবরারের। দুজনের দৃষ্টি দুজনের দিকে স্থির। আনায়ার লজ্জা মিশ্রিত চাহনি। ফেল ফেল করে তাকিয়ে আছে তার মানুষটার দিকে। হলুদ রঙের পাঞ্জাবিতে রাজপুত্রের চেয়ে সুন্দর লাগছে। বলিষ্ঠ দেহের সাথে লেপ্টে আছে হলুদে পাঞ্জাবিটা। আনায়া দৃষ্টি নামিয়ে ফেলে। আবরারের দৃষ্টি এখনো তার দিকে সীমাবদ্ধ। বিচক্ষণ করছে দৃষ্টি। সরু গোলাপি ঠোঁট জুড়ায় নুট লিপস্টিক। কাপা কাপা ঠোঁট দুইটার দিকে তাকাতেই নেশা ধরে যায়। আনায়া বুঝতে পেরে ঠোঁট চেপে ধরে অস্পষ্ট সুরে আওড়ায়, প্লিজ আজকে না, আজকের দিনটা ছেড়ে দিন, অনেক কষ্ট সেজেছি। প্লিজ আজকে না, আজকের দিনটা ছেড়ে দিন, অনেক কষ্টে সেজেছি। আবরার মুখ দিয়ে চৌ উচ্চারণ করে মুচকি হেসে বলি ছাড়ে, ঠিক আছে, শুধু আসলে দিব বলে হালকা করে জড়িয়ে ধরে কপালে চুম্বন অঙ্গন করে। অবশেষে আনায়া চোখ ধরে বন্ধ করে ফেলে। তাদের এই চাহনি বেশ কিছু সময় আদান প্রদান করে। আনায়ার ফুফাতো বোনদের ডাকে তাদের ঘোর কাটে। 2 জন একসাথে বের হয়ে আসে। সকল মেয়েরা একসাথে তাদের দুজনের মাথায় ওড়না টেনে হলুদে জায়গা নিয়ে যায়। 2 জনকে বসিয়ে দেয় একসাথে। আবরার আরো চোখে দেখছে আনায়াকে। আনায়া মাথাটা নিচু করে ফেলে। আনায়া এক পলক তাকায়। আনায়া তাকাতে আবরার মুচকে হেসে সামনে ইশারা করে ছবি তুলতে। এক দফা তাদের ছবি তুলে। ছবি তোলা শেষ 2 জন 2 জনকে হলুদ দিয়ে যায়। সবার প্রথমে আমেনা আর আয়শা দিয়েছে।
তারপর আয়েশা বেগম আর আমজাদ, তারপর দীপ্তি আর আরজু, এইভাবে করে সিরিয়াল অনুযায়ী চলে যায়।